হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা এসএসসি রসায়ন প্রথম পত্রের বরিশাল বোর্ড 2025 সালের রসায়ন প্রথম পত্রের যে 5 নম্বর, এই প্রশ্নটা ছিল 5 নম্বর, যে 5 নম্বরের গাণিতিক সমস্যা বলা যাবে না, যে সমস্যাটি এসেছিল সেই সমস্যাটি আমরা সমাধান নিয়ে হাজির হয়েছি। তো এটা পর্যায় সারণী রিলেটেড একটা কোয়েশ্চেন। আমাদের এই পর্যায় সারণী থেকে এই প্রশ্নটি এসেছে। আমাদেরকে বলা আছে এখানে একটা শ্রেণী এবং একটা পর্যায়। ওকে, এটা কীভাবে হলো? শ্রেণী পর্যায় তো আমরা জানি এটা শ্রেণী, এটা তাহলে এটা মানে একটু এইদিকে হবে, এটা শ্রেণী হবে, এটা পর্যায় হবে এইদিকে। দিস ইজ গ্রুপ, পর্যায়, অ্যান্ড দিস ইজ গ্রুপ। তো 1 2 3 গ্রুপ আছে আর পর্যায় আছে এইদিকে 3টা। এখানে 3টা মৌলের 4টা মৌলের কথা বলা আছে, এ বি ডি অ্যান্ড সি। বাট এগুলো প্রতীকী অর্থে, এগুলো কোনটা কোন মৌল সেটার পরিচয় কিন্তু তারা সঠিকভাবে বলেনি। বাট এখানে যে গ নম্বরে যে প্রশ্নটি বলেছে, BA3 যৌগটি CA3 যৌগ অপেক্ষা পানিতে অধিক দ্রবণীয়, ব্যাখ্যা করো। আরেকটা বলেছে A2D ও A3+D এর গঠন কি একই, সংকরায়নের সাহায্যে বিশ্লেষণ করো। তাহলে দুটো প্রশ্ন আমাদের এখান থেকে সলভ করতে হবে। প্রথমে জানতে হবে হোয়াট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ BA3 অ্যান্ড CA3। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে সিম্বলিক, ইট ইজ নট অথেন্টিক অর জেনুইন, ইট ইজ সিম্বলিক। এটা প্রতীকী অর্থে দেওয়া আছে, আমাদের সঠিক মানটা বের করে নিয়ে আসতে হবে। তো যৌগটার নাম কি? তাহলে আমরা প্রথমে দেখি, আমরা মানে একটু মানে করেছি, আরেকটা প্রশ্ন তুলতে এখানে একটু বলেছি 1 15 and 16, সরি একটু ভুল করেছি আমরা, 1 15 and 16, এটাকে 1, এটা 15, এটা 16। তাহলে 1 নাম্বার গ্রুপে আছে, তাহলে 1 নাম্বার, এটা 1 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপ এ। তাহলে এ মানে হলো আমার, এখানে আমরা জানি প্রথম যে মৌল সেটা হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে এ হচ্ছে আমার হাইড্রোজেন। ওকে, এটা হলো আমার হাইড্রোজেন। দেন এখানে 2 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপে কে আছে? আমরা সবাই তো জানি, যেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়টা হচ্ছে এরকম, লে বিভ কেন ফে নি, অর্থাৎ কী দাঁড়াইলো এখানে? এটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম 1 এবং 2 গেল, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10। ওকে, 10 পর্যন্ত। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার এখানে হচ্ছে, ওকে, এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে 15 নম্বর, এটা অর্থাৎ 15 নম্বরটা এখান থেকে শুরু হয়েছে। দিস ইজ 15, 16, 17, দেন 18। তাহলে আমাদের এর পরিচয় পেয়ে গেলাম, এ হচ্ছে আমার এখানে হাইড্রোজেন। বি এর পরিচয় তাহলে কি পাইলাম? বিটা হচ্ছে আমার এখানে নাইট্রোজেন। তাহলে ডিটাও জানি, ডিটা কি পাইলাম? ডিটা পাইলাম আমরা অক্সিজেন। তাহলে সিটা কি, অর্থাৎ ছিল তৃতীয় পর্যায়, সেটা হলো সো মা এলো সিল্ক পরে সাথে কলি আসলো। তাহলে 10-এর পর এটা 11, 12, 13, 14, 15, 16, 17, 18। মানে এটা হচ্ছে ল্যাবিব কেন ফেনি আর সোমা এলো সিল্ক পরে সাথে কলি আসলো। এই দুটো ছন্দ দিয়ে আমরা বের করে ফেলবো কে কোথায় অবস্থান করেছে। তাহলে আমরা দেখতেছি যে নাইট্রোজেনের নিচে সি আছে, তাহলে নাইট্রোজেনের নিচে সি মানে ফসফরাস, তাহলে সিটা হচ্ছে আমার কি? ফসফরাস। তাহলে আমরা প্রত্যেকটা মৌলের অবস্থান কিন্তু জেনে ফেলেছি, বা প্রত্যেকটা মৌলের পরিচিতি জেনে ফেলেছি। তাহলে আমরা একটু এবার এই ছন্দ দিয়ে আমরা পর্যায় সারণী অ্যানালাইসিস করে আমরা এখান থেকে বের করে ফেললাম কোন মৌলটা কি। তাহলে একটু লিখে দেই। প্রথম কথা হচ্ছে আগে মৌলগুলোর পরিচিতি জানতে হবে। তাহলে এ হচ্ছে হাইড্রোজেন, দেন বি হচ্ছে আমার নাইট্রোজেন, দেন সি হচ্ছে আমার ফসফরাস,
দেন আমার ডি হচ্ছে আমার অক্সিজেন। তাহলে এই হচ্ছে আমার 4টা যে মৌল দেওয়া আছে, সেই 4টা মৌলের পরিচিতি আমি এখান থেকে পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার আসি আমরা এবার আমাদের যে প্রশ্নটা চেয়েছে গতে, সেটা একটু সলভ করার চেষ্টা করি। কি বলেছে গতে বলেছে BA3 যৌগটি, তাহলে আমার BA3 যৌগটি কি হবে? বি তো আমি জানলাম নাইট্রোজেন, এ জানলাম হাইড্রোজেন, তাহলে দিস ইজ কল্ড অ্যামোনিয়া। তারপর আছে CA3 কি? সিটা হচ্ছে আমার ফসফরাস, আর এ তো হাইড্রোজেন, তাহলে ফসফোনিয়া, অ্যামোনিয়া অ্যান্ড ফসফোনিয়া। ওকে, আমরা জানি অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম দুইটা ধনাত্মক যৌগমূলক আছে, সকল যৌগমূলক ঋণাত্মক, বাট ফসফোনিয়াম এবং অ্যামোনিয়াম এই দুটো হচ্ছে ধনাত্মক, দ্যাট ইজ অ্যামোনিয়াম অ্যান্ড ফসফোনিয়াম। তো এখন এই দুইটা মৌলের কথা যৌগের কথা বলা আছে BA3 অর্থাৎ অ্যামোনিয়া যৌগটি ফসফোনিয়া অপেক্ষা পানিতে অধিক দ্রবণীয়। এটা কি অধিক দ্রবণীয় কথা বলা আছে, নাকি প্রশ্নটাকে আমি সঠিকভাবে তুলেছি কি না? পানিতে অধিক দ্রবণীয়, হ্যাঁ বলা আছে অধিক দ্রবণীয়। এটার ব্যাখ্যা কি? তাহলে আমরা প্রথমে যদি দেখি, এই হচ্ছে অ্যামোনিয়া NH3, এটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সে উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, অর্থাৎ একটা দুর্বল ক্ষার। বাট যখন সেটা ফসফোনিয়ার সাথে বিক্রিয়া করে, ফসফোনিয়া যখন পানির সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় ফসফোনিয়াম হাইড্রো অক্সাইড। ওকে, এটাও কিন্তু একটা ক্ষার। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে BA3 এবং CA3 যৌগ দুটির মধ্যে কোনটি পানিতে অধিক দ্রবণীয়? তাহলে দ্রবণীয়তার মাত্রা ডিপেন্ড করবে কিসের উপর? অথবা কোনটি অধিক ক্ষারীয় বলতে পারে, এটা প্রশ্নটা কিন্তু দুইভাবে হতে পারে যে কোনটি অধিক ক্ষারীয়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটার মধ্যে এই হলো অ্যামোনিয়ার গাঠনিক সংকেত, এই হচ্ছে আমার ফসফোনিয়ার গাঠনিক সংকেত। আসলে ফসফোনিয়ার গাঠনিক সংকেত এরকম হবে না, যেহেতু অ্যামোনিয়া একজোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, তো তার স্ট্রাকচারটা একটু ব্যান্ড করবে, অর্থাৎ তার যে বন্ধন কোণটা কমে যাবে, এই জন্য এরকম হবে, আর এটা হবে ফসফোনিয়ার। তো এখন এখানে আছে একজোড়া নিঃসংযোজক ইলেকট্রন অ্যামোনিয়ার ক্ষেত্রে, বাট ফসফোনিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কোনো নিঃসংযোজক ইলেকট্রন নাই। যেহেতু এখানে একজোড়া নিঃসংযোজক ইলেকট্রন আছে, আমরা জানি লুইস তথ্য অনুসারে যে সকল যৌগ একজোড়া নিঃসংযোজক ইলেকট্রন দিতে পারে তারা হচ্ছে লুইস ক্ষার। তাহলে এটা হচ্ছে আমার লুইস ক্ষার, এটাকেও লুইস ক্ষার বলা যাবে, কিন্তু এখানে নিঃসংযোজক ইলেকট্রন নাই। তাহলে ফসফোনিয়ার চেয়ে অ্যামোনিয়া অধিক বেশি ক্ষারীয়। কারণ কি? যেহেতু সে একজোড়া নিঃসংযোজক ইলেকট্রন আছে, তাহলে লুইস তথ্য মত অনুসারে সে হচ্ছে লুইস ক্ষার। আবার আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার যে নাইট্রোজেনটা আছে, সে নাইট্রোজেনে ইলেকট্রন ম্যাগের ঘনত্ব বেশি, কারণ এখানে একজোড়া নাইট্রোজেন আছে। এলো আরেকটা ব্যাখ্যা, অর্থাৎ ইলেকট্রন ম্যাগের ঘনত্ব কিন্তু তার বেশি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার সাথে যখন পানি যখন বিক্রিয়া করবে, তখন এই যে আমরা জানি এখানে কি আছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আবার নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে কি করবে? অর্থাৎ এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা ছোট্ট একটা বন্ধন হবে, অর্থাৎ অনেকটা আমরা জানি যেহেতু তার ইলেকট্রন আছে, সে ইলেকট্রনের প্রতি আসক্ত হয়ে হাইড্রোজেন কি করবে? ইলেকট্রনের দিকে চলে যাবে, এবং সে তখন এটার মধ্যে একটা বন্ধন গঠন করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মূল কথা হলো, যেহেতু অ্যামোনিয়ার মধ্যে একজোড়া নিঃসংযোজক ইলেকট্রন থাকার কারণে সে অনেকটা ক্ষারীয় হওয়ার কারণে সে কী করবে? পানিতে অধিক মাত্রায় দ্রবণীয় হবে। আবার অন্যদিকে পানিটা হচ্ছে একটা অ্যামফিটোরিক, অর্থাৎ এটার মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য আছে, যে S+ হচ্ছে অম্লীয় বৈশিষ্ট্য, আর OS দেয়, অর্থাৎ S+ দেয়, এটা হচ্ছে অম্লীয় বৈশিষ্ট্য, আর OS- দেয়, এটা হচ্ছে ক্ষারীয় বৈশিষ্ট্য। তাহলে দুটো বৈশিষ্ট্যই আছে। তাহলে যদিও এটার নেচারটা ক্ষারীয়, এটার নেচারও কিন্তু ক্ষারীয়,
কিন্তু ক্ষারীয় হলেও যখন দুটোই ক্ষারীয় তখন পানিটা কিন্তু অ্যাসিড হিসেবে তাকে রিয়েক্ট করতে হয়। কিন্তু এই পানিটা এই অ্যামিনের সাথে যত দ্রুত বিক্রিয়া না করবে তার চেয়ে বেশি দ্রুত করবে অ্যামোনিয়ার সাথে, কারণ এটা যদি অ্যাসিড হয় এটা তো অনেক শক্তিশালী ক্ষার, তখন দ্রুত এসে সেটা বিক্রিয়া করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু এটার মধ্যে 50-50 থাকে তার ক্ষারীয় ধর্ম, 50% থাকে তার অম্লীয় ধর্ম। বাট যখন কোনো একটা যৌগ অধিক ধর্ম প্রদর্শন করে তখন পানিটা তার বিপরীত ধর্ম প্রদর্শন করতে প্রস্তুত থাকে। অ্যামোনিয়াটা যেহেতু হচ্ছে সে ক্ষার, তাহলে এখানে অ্যাসিড, পানি অ্যাসিড হিসেবে কাজ করে, দ্রুত সেটার সাথে বিক্রিয়া করে। অর্থাৎ BA3 যৌগটি CA3 যৌগ অপেক্ষা পানিতে অধিক মাত্রায় দ্রবণীয়। ওকে, এতটুকু ব্যাখ্যা দিলে আমাদের হয়ে যাবে। ওকে, আমরা পরের প্রশ্নে আসছি। দেখি গহ নাম্বারে কি বলা আছে। গহ নাম্বারে তো একটু আমরা আসি, কি বললো এখানে, যে A2D ও A3D এর গঠন কি একই, সংকর আয়নের সাহায্যে বিশ্লেষণ করো A2D। তাহলে আমরা আসি তো A2D এর পরিচয়টা কি, হোয়াট ইজ A2D? এটা হচ্ছে আমার হাইড্রোজেন, তাহলে S2, আর ডিটা দেখতে পাচ্ছি অক্সিজেন, এটা হলো পানি। তারপরে আছে কি এখানে A3+D অর্থাৎ H3+O, এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এ দুটো আয়নের কি একই রকম, সংকরণের সাহায্যে বিশ্লেষণ করো। তাহলে প্রথমে আমরা আসি পানির ক্ষেত্রে, H2A এর সংকর আয়ন ব্যাখ্যা দিব আমরা। অর্থাৎ যদি আমরা দেখি তাদের সংকর আয়ন প্রায় একই, তাহলে কি হবে, তাদের গঠন একই হবে সংকরণের ভিত্তিতে, তাই না? যেমন হচ্ছে আমরা যদি, যেমন কার্বন ডাইঅক্সাইড, কথার কথা, কার্বন ডাইঅক্সাইডের সংকরায়ন কি, আমরা যদি এটা সংকরায়ন বের করতে চাই, যেমন যদি এটা সংকরায়ন যদি sp হয়, sp2 যদি হয়, অর্থাৎ এখানে কার্বন হচ্ছে আমার ব্যালেন্স ইলেকট্রন, কার্বনের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, বন্ডিং ইলেকট্রন কত 1 2 3 4 4, তারপরে হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন, তাহলে কি হবে, ব্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ডিং ইলেকট্রন, দ্যাট ইজ 4 - 4, দ্যাটস ইকুয়াল টু 0। দেন হচ্ছে লন পেয়ার ইলেকট্রন কী হবে, দ্যাট ইজ নন বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই 2, দ্যাটস ইকুয়াল টু 0। দেন লন পেয়ার ইলেকট্রন, তাহলে লন পেয়ার ইলেকট্রন কি, লন পেয়ার ইলেকট্রন তো 0 পাইলাম। সিগমা বন্ড, আমার নাম্বার অফ সিগমা বন্ড কত, নাম্বার অফ সিগমা বন্ড আছে, এটা যদি সিগমা হয় এটা পাই, এটা যদি সিগমা হয় এটা পাই, তাহলে সিগমা বন্ধন অনলি 2টা। তাহলে স্টেরিক নাম্বারটা আমার কি হয়, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার ইলেকট্রন, দ্যাট ইজ সিগমা বন্ড 2 প্লাস লন পেয়ার ইলেকট্রন, দ্যাটস ইকুয়াল টু 0। এটা হচ্ছে sp। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের যেই সংকরণ সেটা হলো sp। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের সংকরণ যদি sp হয়, এটার মতো আরও একটা যৌগ যদি চলে আসে, তাহলে তার সংকরণ যদি sp হয়, তাহলে আমরা বলবো যে তাদের উভয়ের গঠন কিন্তু সেম, অর্থাৎ সরল রৈখিক। ওকে, তাদের গঠনটা কী হবে, সরল রৈখিক। তাহলে এবার পানির ক্ষেত্রে আমরা তার সংকরণ নির্ণয় করব। এই সংকরণ নির্ণয় করে আমি একটু ডিটেলস কথা বলি। সংকরণকে নির্ণয় করা যায় দুটো প্রক্রিয়ায়, অনেকগুলো প্রক্রিয়া আছে আমাদের বইগুলোতে। যেমন একটা প্রক্রিয়ার কথা বলা আছে, এক্সের মান নির্ণয় করা হয়। এক্সের মানটা কিভাবে নির্ণয় করা হয়, দ্যাটস ইকুয়াল টু 1/2 B প্লাস M প্লাস মাইনাস আয়ন। এখানে এরকম একটা ফর্মুলা দেওয়া আছে, আমি দুটো ফর্মুলায় ব্যাখ্যা করব, যার যেটা ভালো লাগবে সে সেটা অ্যান্সার করবে। বিটা কি, বি হচ্ছে আমার যোজ্যতা বা ব্যালেন্সি, এটা হচ্ছে যোজ্যতা বা ব্যালেন্সি। এমটা কি, এমটা হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা। আর এখানে প্লাস মাইনাস আয়ন, অর্থাৎ আয়ন মানে তার আধান, আধানের মান প্লাস থাকলে এটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, +2 হলে +2, মাইনাস হলে -2। অর্থাৎ কীরকম হতে পারে, যেমন +2 হতে পারে, -2 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে, থাকতে পারে, এরকম প্লাস মাইনাস আকারে দেওয়া থাকবে। ওকে, আর হলো এক্স, তাহলে এক্সের মান যদি 2 হয় তাহলে সংকরায়ন হবে আমার sp।
এক্সের মান যদি 3 হয় তাহলে তার সংকরণ হবে sp2, এক্সের মান যদি 4 হয় তাহলে সংকরণ হবে sp3, sp-র মান যদি 5 হয় তাহলে হবে sp3d। ইজ ইট ভিজিবল অর নট? এটা হবে sp3d। ওকে, হ্যাঁ sp3d। যদি 6 হয়, যদি ইকুয়াল টু 6 হয় তাহলে হবে sp3d2, 7 হলে sp3d3, এইভাবে কিন্তু আসবে। তাহলে আমরা এই পদ্ধতির মাধ্যমে প্রথমে এই পানির সংকরায়নটা নির্ণয় করব। তারপর আমি স্ট্যাটিক নাম্বার মেথডটাও দেখাবো। দুটো মেথডই আমি এখানে ব্যাখ্যা দিব, যার যেটা ভালো লাগে সে সেটাই এখানে অ্যান্সার করবে। তাহলে আমরা প্রথমে আসি পানির ক্ষেত্রে। পানি যদি গাঠনিক স্ট্রাকচারটা আঁকি, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ওয়াটার। ওকে, তাহলে প্রথমে আসি এক্স, সূত্র কি 1/2, দেন ভি প্লাস এম প্লাস মাইনাস আয়ন। তাহলে আমরা যদি বের করি 1/2 ইন্টু ভি, ভি মানে হচ্ছে আমার যোজ্যতা। কোন কার যোজ্যতা? কেন্দ্রীয় মৌল। তাহলে দিস ইজ কেন্দ্রীয় মানে সেন্ট্রাল অ্যাটম, দিস ইজ টার্মিনাল অ্যাটম। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যদি 8 হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2 2s2 2p4। তাহলে সর্বশেষ কক্ষপথে আছে ইলেকট্রন কটা? 6টি। তাহলে আমরা যে ব্যালেন্স মানে যোজ্যতা বলেছি, যোজ্যতা মানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, দিস ইজ 6। প্লাস হচ্ছে এম, এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা কেন্দ্রীয় মৌলের সাথে। তাহলে একযোজী মানে হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1, তাহলে একযোজী পরমাণু আছে 2টো। প্লাস মাইনাস, এটার মধ্যে কোনো প্লাস মাইনাস চার্জ নাই, তাহলে দ্যাট ইজ 0। তাহলে ইকুয়াল টু হচ্ছে 1/2, 6 2 8, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 4। আর আমরা জানি এক্সের মান যদি 4 হয় তাহলে তার সংকরায়ন হবে কি? দ্যাটস ইকুয়াল টু sp3, অর্থাৎ s একটা p তিনটা, অর্থাৎ sp3। তাহলে পানির সংকরায়ন হচ্ছে আমার sp3 সংকরায়ন। পানির সংকরায়ন হবে কি? sp3 সংকরায়ন। তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে আসি হাইড্রোনিয়াম আয়ন যেটা আছে সেটার, হাইড্রোনিয়াম আয়ন। তাহলে প্রথমে এবার আমরা আসি S3O প্লাস এর ক্ষেত্রে আমরা একটু দেখি তো কী হবে। তাহলে একই রকমভাবে x ইজ ইকুয়াল টু 1/2, দ্যাটস ইকুয়াল টু ভি প্লাস এম প্লাস মাইনাস আয়ন। তাহলে আমরা যদি দেখি 1/2, প্রশ্নটা হচ্ছে আমার ভির মান কত? ভির মান তো 5ই হবে, যেহেতু আমরা বললাম কেন্দ্রীয় মৌল অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হলে তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p4, সরি 6 হচ্ছে তার ব্যালেন্স ইলেকট্রন। এম হচ্ছে কি? একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা তো আছে 3টা। দেন প্লাস মাইনাস আয়ন, প্লাস মাইনাস আয়ন মানে কি? যদি এখানে প্লাস থাকে তাহলে আমি মাইনাস করব, এখানে মাইনাস থাকলে প্লাস করব, আসে প্লাস তাহলে মাইনাস করব, কয়টা? একটা। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি 1/2, 6 3 9, 9 থেকে 1 গেলে 8, দ্যাটস ইকুয়াল টু 4 মানে এটারও সংকরায়ন হচ্ছে আমার, সংকরায়ন হচ্ছে কি আমার sp3 সংকরায়ন, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নের সংকরায়নের কি সংকরায়ন? sp3 সংকরায়ন। তাহলে এখান থেকে কি বলা যায়? বলা যায় যে পানি এবং হাইড্রোনিয়াম আয়ন দুটোরই ঘটন একই। এটা আমরা সংকরায়নের মাধ্যমে দেখলাম। এটা গেল আমাদের x এর মান নির্ণয়ের মাধ্যমে। এখন আমি আরে একটা পদ্ধতি স্ট্যান্ডার্ড, এবং এটা হচ্ছে খুবই সফিস্টিকেটেড, সব সংকরায়ন বের করা যাবে এই সূত্র দ্বারা। এটা যদিও একটু জটিল এবং একটা আপগ্রেডেড, তারপর আমি এটা বলবো, কারণ এটা নিয়ে, এটা যদি কেউ একবার শিখে ফেলতে পারে তাহলে সংকরায়ন নিয়ে তার কোনো সমস্যা নেই। আমি আজকে যে সংকরায়নটা এখন দেখাবো এটা যেহেতু প্রাসঙ্গিক এই প্রশ্নের সাথে, সেটা হচ্ছে স্ট্যাটিক নাম্বার মেথড, বা আমরা এটাকে বলি SN মেথড। আমি একদম টু দি পয়েন্টে সব বলবো, A to Z, এবং সব লিখে দিব। SN মানে কি? SN মানে হলো স্ট্যাটিক নাম্বার মেথড। এই যে আমরা এতক্ষণ যে বের করলাম এক্স এর মান, হোয়াট ইজ এক্স? দিস ইজ কল, এই এক্সটাই হচ্ছে আমার স্ট্যাটিক নাম্বার। আমি এই স্ট্যাটিক নাম্বারের মানটা কেমনি বের করব সেটা আগে একটু দেখি। এই স্ট্যাটিক নাম্বার এটা বের করার জন্য সূত্র আছে, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, নাম্বার অফ সিগমা বন্ডস প্লাস হচ্ছে লন পেয়ার ইলেকট্রনস। অর্থাৎ এই নাম্বার অফ সিগমা বন্ড, অর্থাৎ সিগমা বন্ধনের সংখ্যা এবং নিঃসংযোজী ইলেকট্রনের সংখ্যা,
এই দুটো যোগ করা হবে। যোগ করার পর যদি যোগফল 2 পাওয়া যায় তাহলে তার সংকরায়ন হচ্ছে sp সংকরায়ন। যদি যোগফল 3 পাওয়া যায় তাহলে তার সংকরায়ন হচ্ছে আমার sp2 সংকরায়ন। যদি যোগফল 4 পাওয়া যায় তাহলে সংকরায়ন হবে sp3 সংকরায়ন। যদি 5 পাওয়া যায় তাহলে সংকরায়ন হবে sp3d সংকরায়ন। যদি 6 পাওয়া যায় তাহলে সংকরায়ন হবে sp3d2 সংকরায়ন। যদি 7 পাওয়া যায় তাহলে তার সংকরায়ন হবে sp3d3 হাইব্রিডাইজেশন। প্রথমে এই স্ট্যাটিক নাম্বার মেথডের প্রথম রুলটা আমাকে ভালো মতো শিখতে হবে। এবার আমি দেখব যে লন পেয়ার ইলেকট্রন কেমনে বের করে, নাম্বার অফ সিগমা বন্ড কীভাবে বের করে, এই জিনিসগুলো একটু আমরা দেখব। প্রথমে আসি পানির ক্ষেত্রে। ওকে, আশা করি সবাই এটা একটু নোট ডাউন করেছে। আমরা একটু পানির ক্ষেত্রে এবার আসি। তো আমাদের স্ট্যাটিক নাম্বার মেথড কেমনে বের করব H2O এর ক্ষেত্রে। ওকে, H2O এর ক্ষেত্রে আমরা কেমনে বের করব এটা স্ট্যাটিক নাম্বার মেথডটা। প্রথমে আসি আমার ব্যালেন্স ইলেকট্রন, আমি সংক্ষেপে লিখলাম বিই ফর ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে ব্যালেন্স ইলেকট্রন বলে। আর এখানে ব্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে কেন্দ্রীয় মৌলের ব্যালেন্স ইলেকট্রন। এখানে কেন্দ্রীয় মৌল কোনটা, আমি যখন গাঠনিক সংখ্যা থাকবো এই অক্সিজেনটাকে বলা হয় সেন্ট্রাল অ্যাটম অর কেন্দ্রীয় মৌল। আর এখানে যে হাইড্রোজেন আছে সেটাকে বলা হয় টার্মিনাল অ্যাটম বা প্রান্তীয় মৌল, টার্মিনাল অ্যাটম। ওকে, আশা করি দুটো ক্লিয়ার। তাহলে ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে কেন্দ্রীয় মৌলের। তাহলে কেন্দ্রীয় মৌলের ব্যালেন্স ইলেকট্রন কত? আমরা জানি কেন্দ্রীয় মৌলের ব্যালেন্স ইলেকট্রন কত ছিল। কেন্দ্রীয় মৌলের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার এখানে আমরা জানি হচ্ছে 6 মধ্যে আমার 2টা ব্যবহৃত হয়েছে আর 4টা রয়ে গেছে। তাহলে আমরা জানি ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5 6, 6 হচ্ছে আমার ব্যালেন্স ইলেকট্রন। ওকে, দেন আমরা বের করব বন্ডিং ইলেকট্রন, বি ফর বন্ডিং ইলেকট্রন। বন্ডিং ইলেকট্রনস কত? বন্ডিং ইলেকট্রনস হচ্ছে অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনগুলো সরাসরি বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে একটা ইলেকট্রন করেছে, একটা ইলেকট্রন করছে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমার বন্ডিং ইলেকট্রন হচ্ছে 2। দেন আমি বের করব NBE। হোয়াট ইজ NBE? N ফর নন বন্ডিং ইলেকট্রনস। নন বন্ডিং ইলেকট্রনস তাহলে কী হবে? নন বন্ডিং ইলেকট্রনস বের করার জন্য সূত্র হচ্ছে আমার ব্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ডিং ইলেকট্রন। কী এই সূত্রগুলোর পাশাপাশি জানা রাখতে হবে। ব্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ডিং ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার 6 মাইনাস বন্ডিং ইলেকট্রন হচ্ছে আমার 2, তাহলে 4, 6 minus 2 that's equal to 4. This is called non-bonding electron. Now let us come on lone pair electron LPE. I'm going to write down the full meaning of this lone pair electrons or electrons. তাহলে lone pair electron কিভাবে বের করে? That can be lone pair electron divided by 2. তাহলে এখানে আছে 4 divided by 2 that's equal to 2. তাহলে আমরা নন পেয়ার ইলেকট্রনটা কিন্তু বের করে ফেলেছি। ওকে, নন পেয়ার ইলেকট্রনটা আমরা বের করে ফেলেছি। কার ক্ষেত্রে? ইন কেস অফ ওয়াটার we have found out the lone pair electron of oxygen central atom. ওকে, তাহলে এবার আসি সিগমা বন্ড। সিগমা বন্ধন দেখতেই পাচ্ছি আমাদের সিগমা বন্ধন আছে কত? নাম্বার অফ সিগমা বন্ড আমরা এটাও বের করি। নাম্বার অফ সিগমা বন্ডস দ্যাটস ইকুয়াল টু 1 2, তাহলে 2টা। অর্থাৎ সিগমা বন্ধনের সংখ্যা কত পাইলাম আমরা? 2টা পাইলাম। ওকে, এইবার আসি তো আমার স্ট্যাটিক নাম্বারটা কত? আমি একটু মুছে দিই। স্ট্যাটিক নাম্বারটা তাহলে কত পাইলাম? স্ট্যাটিক নাম্বার দ্যাট ইজ Sn ইকুয়াল টু হচ্ছে লন পেয়ার ইলেকট্রন প্লাস নাম্বার অফ সিগমা বন্ডস। তাহলে লন পেয়ার ইলেকট্রন পেয়েছিলাম 2, সিগমা বন্ড পেয়েছিলাম 2, দ্যাটস ইকুয়াল টু 4। আর স্ট্যাটিক নাম্বার যদি 4 হয় তাহলে তার সংকরায়ন কত? তার সংকরায়ন হচ্ছে sp3 সংকরায়ন। তাহলে পানির সংকরায়নটা কি পাইলাম? sp3 সংকরায়ন। আমরা পানির সংকরায়নটা পেয়ে গেছি sp3 সংকরায়ন। নাও লেটস কাম অন হাইড্রোনিয়াম আয়ন অর্থাৎ H3O+। দেখি এটার ক্ষেত্রে কীভাবে বের করব। হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে আমরা বের করতে চাই। ওকে, তাহলে হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে যদি বের করতে চাই, এ হচ্ছে আমার অক্সিজেন। ওকে,
ইজ ইট পসিবল অর নট? ইজ ইট পসিবল অর নট? দেখি এটা কিভাবে আমরা সলভ করতে পারি। প্রথমে আসতেছি ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন মানে কি? অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথের যেই ইলেকট্রন। আমরা দেখেছিলাম ব্যালেন্স ইলেকট্রন কয়টা ছিল তার? 6টা। অক্সিজেনের 6টা ছিল ইলেকট্রন, বাট এখানে প্লাস, যতটা প্লাস ততটা মাইনাস, তাহলে একটা প্লাস আছে, দ্যাটস ইকুয়াল টু, তাহলে ব্যালেন্স ইলেকট্রন কত? 5। ব্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু 5। দেন বের করি বন্ডিং ইলেকট্রন। বন্ডিং ইলেকট্রন দেখতে পাচ্ছি 1 2 3। ওকে, তাহলে 3, তাহলে নন বন্ডিং ইলেকট্রন কত হবে? দ্যাট উইল বি ব্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ডিং ইলেকট্রন ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 3, দ্যাটস ইকুয়াল টু 2 নন বন্ডিং ইলেকট্রন। ওকে, তারপরে আসতেছি লন পেয়ার ইলেকট্রন। লন পেয়ার ইলেকট্রন হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, 2 ডিভাইডেড বাই 2, দ্যাটস ইকুয়াল টু 1। দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 1। দেন আসতেছি নাম্বার অফ সিগমা বন্ড। নাম্বার অফ সিগমা বন্ডস দ্যাটস ইকুয়াল টু সিগমা সিগমা সিগমা, দ্যাটস ইকুয়াল টু 3। তাহলে আমার এবার স্ট্যাটিক নাম্বারটা কত হবে? স্ট্যাটিক নাম্বার হবে লন পেয়ার ইলেকট্রন বন্ড প্লাস সিগমা বন্ডস, দ্যাটস ইকুয়াল টু লন পেয়ার ইলেকট্রন কত পাইছি? লন পেয়ার ইলেকট্রন 1 প্লাস নাম্বার অফ সিগমা বন্ড 3, দ্যাট ইজ 4। আর 4 মানে আমার সংকরণ হচ্ছে sp3 সংকরায়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোনিয়াম আয়ন এবং পানি উভয়ের ক্ষেত্রেই আমার সংকরায়নটা হচ্ছে sp3 সংকরায়ন। আর sp3 সংকরণ হলে তার যেই জিওমেট্রিক্যাল স্ট্রাকচার সেটা সেম হবে। এখন প্রশ্নটা হলো, আমাদের হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে অক্সিজেনের সাথে তো 3টা হাইড্রোজেন, তো অক্সিজেনের যোজনে কি 3 হতে পারে? 3 হতে পারে কি না? ওকে, এই ঘটনটা অ্যাকচুয়ালি খুবই 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 স্বল্প সময়ের জন্য হয়, অর্থাৎ 10⁻⁻8 সেকেন্ড হয়, বাট আবার ভেঙে গিয়ে আবার আগের অবস্থায় চলে আসে, অর্থাৎ তার ঘটনটা অ্যাকচুয়ালি এটাই থাকে। ওকে, এটাই থাকে। আর এটা প্রোটন আকারে S+ আকারে বের হয়ে আসে, অর্থাৎ সোজা কথা যেটা, অর্থাৎ H3O+, এটা পানি এবং একটা প্রোটন আকারে বের হয়ে আসে। তখন আমার স্ট্রাকচারটা আগেরটাই থেকে যায়, অর্থাৎ দুজনের সংকরণের সেম থাকার কারণে তাদের ঘটন সেম। এই হচ্ছে আমাদের এই গ এবং গয়ের যে প্রশ্নের উত্তর, সেটার প্রশ্নের উত্তর আমরা সমাধান দিলাম। আশা করি সবাই উপকৃত হবে। তো আমরা ক্লাসটি আর দীর্ঘায়িত করব না, আমরা এখানে সমাপ্ত করতে চাই। আল্লাহ হাফেজ।